হোল্ড হোল্ড দাঁড়া বলছি হোল্ড দাঁড়া বলছি প্রতিবার বাবুনগরের নেতৃত্বের লড়াইয়ে আসলাম সওদাগর আমার কাছে পরাজয় বরণ করে আমাদের চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। মামা মামা আমার বাবার খুনি ওই আজিজ সওদাগর আর আমজাদ সওদাগর জেল থেকে পালিয়েছে। এখন যদি পুলিশ ওদেরকে ধরতে না পারে তাহলে আমি মামলা করেছি বলে ওরা আমাকে বাঁচতে দেবে না। সেটা আমি দেখব, তুই এখন ভেতরে যা। জি আচ্ছা। তোমার বাড়ির দরজায় এই শত্রুকে দেখে অবাক হচ্ছ তাই না? কিন্তু আমার অন্য কোনো পথ খোলা ছিল না। একে তো ফাঁসির আসামি, তারপর ওরা জেল থেকে পালিয়েছে। পুলিশ এদেরকে পাওয়া মাত্র গুলি করবে, তাই এদেরকে নিরাপদে রাখার এটাই একমাত্র স্থান। পুলিশ সহ সবাই জানে আমরা দুজন দুজনার চিরশত্রু, তাই তোমার বাড়িতে পুলিশ এদেরকে খুঁজতে কখনোই আসবে না। তুমি যদি রাজি থাকো তাহলে আজকের রাতটা ওরা তোমার এখানেই থাকবে। কাল সকালে আমি ওদের অন্য কোথাও রাখার ব্যবস্থা করব। তোমার এই উপকারের বিনিময়ে তোমার সাথে আমার শত্রুতা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। বলো তুমি রাজি? ঠিক আছে, আমি রাজি। ধন্যবাদ বন্ধু। কি বললে? ফাঁসির আসামি আজিজ সওদাগর ও আমজাদ সওদাগর আজ রাতের জন্য রায়হান চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছে? হ্যাঁ। ঠিক আছে। আমি যাকে বিশ্বাস করে ওদেরকে আমানত হিসাবে ওই সৈয়দ বাড়িতে রেখে এসেছিলাম, সেই বিশ্বাসঘাতক রায়হান বাবু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকে ছাড়ব না। আজ থেকে প্রতি বছর পহেলা বৈশাখের দিনে বাবুনগরের কর্তৃত্বের জন্য সওদাগর পরিবারের সাথে ওই সৈয়দ পরিবারের কাউকে না কাউকে সামনাসামনি লড়াই করে জয়ী হতে হবে। তা না হলে এই বাবুনগরে আমি যা বলবো সবাইকে তা মেনে চলতে হবে। কেউ যদি আমার কথার অবাধ্য হয় তাহলে এর পরিণাম কি হবে তার একটা নমুনা ওদের দেখিয়ে দিয়ে হয়। চল। আর এক মুহূর্ত নয়, আজই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাব। সাহেব, আসলাম সওদাগরের সিদ্ধান্ত মেনে নিয়ে নেতৃত্বের লড়াইয়ের জন্য সম্মতি না দিলে এভাবে আমাদের সবাইকে একদিন মরতে হবে। ঠিক আছে, আসলামকে গিয়ে বলো বাবুনগরের নেতৃত্বের জন্য আগামীকাল ওর সাথে সামনাসামনি লড়াই করতে আমি প্রস্তুত। বড় সাহেব, আপনি ভাইদেরকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তারপরেও ওই আসলাম সওদাগরের বিরুদ্ধে লড়াইয়ের সম্মতি দিচ্ছেন? বড় সাহেব হাসপাতালে বেগম সাহেবের ছেলে হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। আমাদের নতুন জমিদারের জন্ম হয়েছে।
আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, বাবু নগরের উত্তরাধিকারী চলে এসেছে। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, বাবা, আমার ছেলে কোথায়? মৃত ছেলে জন্ম নিয়েছে। জন্ম নিয়ে বাবাকে দেখার সৌভাগ্য ওর হলো না। সবই এই নিয়তির লিখন। শারমিন কি জানে ও মৃত? না। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আল্লাহর রহমতে আমার উত্তরসূরি জন্ম নিয়েছে শত্রুকে ধ্বংস করার জন্য। কিন্তু আমার এই সন্তানের কথা আজ থেকে আপনাদের সবাইকে ভুলে থাকতে হবে। মনে করতে হবে আমার কোনো সন্তান জন্মই হয়নি। ওই শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওকে বাবুনগরের বাইরে পাঠাবো। আজ থেকে 25 বছর পর আমার ছেলে আপনাদের কাছে ফিরে আসবে। ওকে এমন যোদ্ধা বানাবো যে ওর নাম শুনে শত্রুর মনে কাঁপন ধরবে। তাই আমি আমার ছেলের হয়ে আপনাদের সবার দোয়া চাই। আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন। ওর দাফন কাফনের ব্যবস্থা করুন বাবা। কিন্তু তুমি এত বড় মিথ্যে কথা কেন বললে জামাই বাবা? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। কারণ আমার উপর ভরসা করে বেঁচে থাকা এই অসহায় মানুষগুলোর মনোবল ধরে রাখার স্বার্থে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কিন্তু 25 বছর পর তোমার ছেলে কোত্থেকে আসবে? উপরওয়ালা যদি আমাদের ভালোবেসে থাকেন তাহলে উনি কাউকে না কাউকে রক্ষক বানিয়ে এই বাবুনগরের মাটিতে পাঠাবেন। কিন্তু যতদিন ওই রক্ষক ফিরে না আসবেন ততদিন এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমার দুই ভাইকে পুলিশ গুলি করে মেরেছে বলে তোরা খুব খুশি হয়েছিস, আর অন্যদিকে সৈয়দ বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বলে সবাই আনন্দ ফুর্তি করেছিস। কিন্তু আজকের পর থেকে এই বাবুনগরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই সওদাগর পরিবারই জন্মগ্রহণ করবে। তাই সবাই কান খুলে শুনে রাখ, আমার কথা অমান্য করে কেউ যদি কোনো পুত্র সন্তান জন্ম দেয় তাহলে ওই পুত্র সন্তান সহ ওর জন্মদাতা পিতাকে সোজা কবরে পাঠিয়ে দেব। আজ থেকে এই বাবুনগরে শুধু সওদাগরদের বিজয় নিশান উঠবে। হ্যালো, আসিফ দেওয়ান, তোমার ছেলে মেয়েদের নামে সব সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য উইল করে দিয়ে আমাকে বোঝাতে চেয়েছ তুমি নিঃস্ব। বাট আমি তো আর বোকার রাজ্যে বাস করি না যে তোমার ধোকাবাজের চালে আমি বোকা বনে যাব।
তাই কথা আমার একটাই, কোটি টাকার বাসর আমার চাই। কিন্তু আমি তোমাকে এক কানা করেও দিতে পারবো না। হ্যাঁ? আজাদ, আজাদ, কি হয়েছে ড্যাড? আজাদ, ড্যানি চাঁদার জন্য আমাকে মারতে এসেছে। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে তুই বাঁচা। সরি ড্যাড, তুমি চাঁদা না দিয়ে ভুল করেছো, তাই এর মাসুল তোমাকেই ভোগ করতে হবে। আজাদ, সীমা, মা আমার, ড্যানির হাত থেকে আমাকে বাঁচা। এই কি বলছো বাবা? তোমাকে বাঁচাতে গিয়ে আমরা বিপদে পড়তে পারবো না। এই চলো। যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুই আমার কথা রাখিসনি, আজ ওরা তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছে। তাই তো এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই আমার নেই। তুমি আমাকে মেরে ফেলো। এবার তাহলে তুই মর। ওরে মাইরে ফেললে তোর অসুবিধা কি? আরে তুই একজন মানুষকে মেরে ফেলতে চাস? তুই কি আজরায়েলের ভাই নাকি? নে মুখের রক্ত মুছে ফেল। দেখো ব্রাদার, মানুষের জীবনে আরামায়েশে বেঁচে থাকার জন্য ধন দৌলত বাড়ি গাড়ি নারীর প্রয়োজন, আর সেই জন্যই টাকা কামাতে হয়, কিন্তু সেটা মানুষ খুন করে নয়। ওই শালার ধরে রাখ, আমি আইতেছি, এখনই আইতেছি। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওটা বাজারে কত টাকায় বেচা কেনা হয় বলতে পারেন? কি বাবা? আরে থ্যাঙ্কস শব্দটি, যা দিয়ে আপনি আমার প্রতিদান দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যদি ওদের হাতে মারা যেতেন, ডোন্ট মাইন্ড, জাস্ট কথার কথা বলছি, তাহলে আপনার দাফন কাফন, পুলিশের টানা হ্যাচড়া আর 3 দিনের খরচ সব মিলিয়ে কত টাকা ব্যয় হতো? আমার স্ট্যাটাস অনুযায়ী কমপক্ষে 50 লক্ষ টাকা। এই তো লাইনে এসেছেন। এখন যেহেতু আপনি বেঁচে গেছেন, তখন সেই টাকাটা আমাকে দিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হতাম। দারুণ উদাহরণ দেখিয়েছ তো। দাঁড়াও, এই নাও।
আচ্ছা, আমাকে রক্ষা করতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যেত? হবে না স্যার, উপরওয়ালা আমাকে একটা জীবন দিয়েছে, আর তাতে হাজারো মানুষের জীবন রক্ষা করার সাহস রয়েছে। তাই নিজের স্বার্থে সহজে আমি কিছুই করি না, কিন্তু অন্যের বিপদে আমাকে স্মরণ করা মাত্রই আমি আসতে একদম দেরি করি না। বিকজ নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ওকে? আমার ভিজিটিং কার্ড, যে কোনো প্রয়োজনে ফোন করো। থ্যাংক ইউ স্যার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার, তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। কি পার্টি দিবি? এই খরচ কত হবে জানোস? মিনিমাম 20,000 টাকা। তুই তো আবার 2 টাকা খরচ করতে 200 বার চিন্তা করস। আচ্ছা, এটা বাদ দিলাম। তা হঠাৎ পার্টি দেওয়ার কারণটা কি বন্ধু? তেমন কিছুই না, মনে মনে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা না হওয়া পর্যন্ত কারো প্রেমেই পড়বো না। গুড, ভেরি গুড। আরে ফকা গুড। আর 60 লক্ষ টাকা জমা না করে বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ এক ব্যবসায়ীর জীবন রক্ষা করার বিনিময়ে 50 লক্ষ টাকার চেক পেয়েছি। সত্যি? এখন আমার ব্যাংক ব্যালেন্স 75 লাখ টাকা। প্রতি মাসে মিনিমাম 75,000 টাকা ইন্টারেস্ট আসবে, আর এই ইন্টারেস্টের টাকায় আমার বউ সুখে শান্তিতেই থাকবে। তাই সুইট অ্যান্ড বিউটিফুল একজনকে খুঁজে পেলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করব। বাবারে, শালা করলোটা কি? হ্যালো, 75 লাখ টাকার মালিক আমি। হ্যালো, আর আমাকে অ্যাটেম্প টু মার্ডার। হ্যালো, আবে রাখ, তুই সহ তোর গাড়ি আজ আমার হাতে মার্ডার। ফিগার দেখে তো মনে হচ্ছে সরাসরি আকাশ থেকে নেমে আসা পড়ি। একটু ঘোর বাপ। আরে ঘোর না। আরে চেহারা না দেখিয়েই চলে যাচ্ছে। আরে দাঁড়া। Happy birthday to you. চল চল। এই ব্যথা ভাই, ব্যথা ভাই, ব্যথা ভাই, এরে ব্যথা ভাই রে বাবা। এই কি ও শোনো, দূরে কালো কথা কই।
কে রে ও ঘুরে ফিরে শুধু বারবার তোর দিকেই তাকাচ্ছে? গাড়ি ড্রাইভ করে এখানে আসার সময় ওকে পথে দেখে হালকা একটু হাওয়া লাগিয়েছিলাম। সেই হাওয়া দিয়ে ওকে এমন ভাবে ফুলাবো, ড্রেস, কসমেটিক্স অ্যান্ড ডায়মন্ড আর অর্নামেন্টস কিনে দেওয়ার বায়না ধরে 2-4 দিনের মধ্যেই ওর ক্রেডিট কার্ড আর ব্যাংক ব্যালেন্স সব খালি করে ফেলবো। আরে শোনো, তুমি তো দৃষ্টি দিয়ে অগরূপের মিষ্টি খাইতেছ, কিন্তু ওরা তো তোমারে আমির থেকে ফকির বানাইবার প্ল্যান করতেছে। এই এদিকে এসো। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই, ওই মোটা তাজা বলদটাকে নয়। আমি মোটা তাজা বলদ? মনে রাখো আবার অপমান করছে। বলুন। এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সুইট হাসি, বিউটিফুল ফিগার অ্যান্ড নাইস ড্রেস আপের কাউকেই দেখিনি। পাগল নাকি? তোমার প্রেমের পাগল। তাই তোমাকে দেখার পর থেকে এই বুকে চিনচিন করার মানেটা কি? শাট আপ! এরপর যদি আবারও আমার পিছু নাও, তাহলে তোমার ওই চিনচিন করা বুকটা আলপিন দিয়ে ফুটো করে দিব। এই চল চল সবাই। ডায়মন্ড ডেঞ্জারাস করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমার কথার অবাধ্য হয়ে আমাকে মাসোয়ারা না দিয়ে তোরা সুখে শান্তিতে থাকবি, আর আমি অশান্তির মহাসাগরে হাবুডুবু খাবো। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শোন, মানুষ ভেবে কাজ করে, আর আমি কাজ করি মানুষ ভাবে। একজন লোক সারা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করছে, অথচ আপনারা কেউ তার কোনো ট্রেস করতে পারছেন না। আমি বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, ও একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। উপজেলা শহরে অনেকগুলো খুন করে ঢাকা শহরে এসে আত্মগোপন করে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে নানা রকম ক্রাইম করে বেড়াচ্ছে। তাই কমিশনার সাহেবের নির্দেশ, বাই হুক অ্যান্ড বাই ক্রুক, তাকে জীবিত অথবা মৃত আইনের কাছে সোপর্দ করতে হবে। যাও, নিন। এ নিন। যাও। কাগজ দে। মাফ করে দেন স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও আমার কাছে টাকা চাইছে স্যার। যা, জরিমানাটা দিয়ে দে। স্যার ধরা খেয়েছে। কিরে, ওকে দেখে হাসলি কেন? জানিস না হাসা মানে ফেসে যাওয়া? স্যার, আমার হুন্ডার কাগজপত্র সব ঠিক আছে স্যার। আমার অসুস্থ মা হাসপাতালে, তাকে রক্ত দেওয়ার জন্য আমাকে আর্জেন্ট যেতে হবে। সিএনজি, ওকে হাসপাতালে নিয়ে যাও। ওঠো ভাই, এদিকে।
হাসপাতাল হ্যাঁ? এই ট্রাফিক সিগন্যাল না মেনে তুই পালাচ্ছিলি কেন বল, এই বল। ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে না পাঠালে ও মারা যাবে। মরুক, তাতে আমার কি? এসো, ওঠো। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। হোয়াট? দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার এই এএসআই তা না করে ওই নিরপরাধ আহত মানুষটির মৃত্যু কামনা করেছে, তাই আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। স্যার, স্যার প্লিজ। পুলিশের গায়ে হাত তুলে আবার প্লিজ? কি অপরাধ করেছে ও? একজন নির্দোষ মানুষের জীবন ও রক্ষা করেছে, আর আপনি তা দেখার পর ওকে মারছেন? পুলিশের গায়ে হাত, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বেআইনিভাবে কারো ওপর ক্ষমতা দেখানোর আগে তার পরিচয়টা জেনে নেওয়া উচিত। হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, ইউ আর সাসপেন্ডেড নাও। অফিসার, স্যার। ও না বুঝে এমনটা করেছে, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। কেউ যার জন্য ডিসি সাহেব এখানে এসে হাজির হয়েছে আমাকে সাসপেন্ড করেছে? এই এদিকে এসো। ছেলেটাকে? স্যার, ও তো একটা এতিম। কিন্তু এর পেছনে কোনো রহস্য আছে। আসলে ওর পরিচয়টা কি? ব্যাকগ্রাউন্ড? আমার ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে ৭৫,০০০ টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব? আর আমি কে জানো? এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাথী খান। আমাদের ২০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। ২০০০ কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার ৭৫ লাখের সাথে ২০০০ কোটি যোগ হলে আমার ভাগ্যটা, না মানে তোমার ভাগ্যটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে? আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিম তা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে।
তাহলে জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও। তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে? ওকে। সো সুইট। বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কা লাড্ডু। শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। আসো। এদিকে। উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরো বংশের হিরো বইলেই আপনাদের কাছে এসেছে। সত্যি কথা বলতে, একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি। বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে। আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু। তাই আমি রাজা বাবু। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে না আর ডিমোশন। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে না আর ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে। জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার?
রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার আজকে শুধু ইমোশন নাই রে কোনো টেনশন খুলে গেছে ভাগ্য হবে না আর ডিমোশন ভাবনা ভুলে আজ আয়না মাতি রে আলো পাবি কই নিভলে বাতি রে জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার ভয় পাই না আমি কিছু সাহস আছে বুকে চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে ভয় পাই না আমি কিছু সাহস আছে বুকে চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে করি না তো হিসেব কোনো বাড়িয়ে দিতে হাত অনিয়মে ঘুরে দাঁড়াই করতে প্রতিবাদ দুদিনের দুনিয়াতে কিসের এত অহংকার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার টার্গেট আজ ঠিকই জিতে যাব আশাগুলো সত্যি করে হাতের মুঠোয় পাবো ফিক্স করেছি টার্গেট আজ ঠিকই জিতে যাব আশাগুলো সত্যি করে হাতের মুঠোয় পাবো খুঁজে নেব রাস্তা আমার যতই বাঁকা হোক চিনে নেব শত্রুকে আর কে যে আপন লোক দেব না এখন থেকে কাউকে আমি কোনো ছাড় রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার আজকে শুধু ইমোশন নাই রে কোনো টেনশন খুলে গেছে ভাগ্য হবে না আর ডিমোশন ভাবনা ভুলে আজ আয়না মাতি রে আলো পাবি কই নিভলে বাতি রে জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার রাজা বাবু আই এম দ্য পাওয়ার তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার ময়না ময়না তুই ভেতরে যা যাচ্ছি বাবা না না মেরেন না এই সৈয়দ বংশের পক্ষে ছেলে সন্তান জন্ম দেওয়া নিষেধ করেছিলাম তার মানে তুই সদাগর বংশকে ভয় করিস না বড় সাহেব ও ছেলে নয় আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি মেয়ে হ্যাঁ ওই হারামজাদা তুই কেন এই কথা আমাকে আগে বলিসনি ভাইজান এটা মেয়ে নয় এটা ছেলে তাই নাকি স্বামীকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি সাহেব
আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমান, বলো ভাইজান। বাপের সাথে ছেলেকেও কবরে পাঠানোর ব্যবস্থা কর, যা। দয়া করুন সাহেব, আমাকে বিধবা করেছেন, দয়া লাগে আমাকে সন্তান হারা করবেন না। হে খোদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না? তোদের এই অন্যায় অত্যাচার দিনে দিনে পাহাড় সমান হয়ে গেছে। তোদের মরণ সবাই নিজের চোখে দেখবে, কারণ তোদের আজরাইল হয়ে ওই সৈয়দ বাড়ির সন্তান আজ হোক কাল হোক একদিন আসবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু। জি নানা। ভাই যোগ করো। বলুন নানা ভাই। ও হচ্ছে আমাদের রাজা বাবু, আমার একমাত্র নাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে ও আমাদের সব ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির দেখাশোনা করবে। রাজা বাবু, এখানে আমাদের হোটেল স্টাফদের বেতন 2.5 লক্ষ টাকা হয়েছে, সাথে আরো 50,000 টাকা বকশিস হিসাবে যোগ করে ওদের পে করে দাও। আসি। আসসালামু আলাইকুম। ছোট জমিদারের হাত মাথায় নয়, দানের জন্য বাড়িয়ে দিতে হবে। টাকাটা পে করে চলে এসো। শালায় তার ফেস লাগাই দিয়ে গেল। আমাকে জমিদার হওয়ার স্বপ্ন দেখিয়ে ফকির হওয়ার পথে নিয়ে এসেছিস। ওই যে কথায় আছে না, রাজকন্যা সহ রাজত্ব একসাথে পেতে হলে কিছু খরচ তো করতে হবে। তাই বলে 3 লাখ? বুড়ো শুরুতেই আমার 3 লাখ সাফা করে দিয়েছে। এরপর যে কি হবে, যে আশায় যাচ্ছি তা পূরণ হবে কিনা আল্লাহই জানে। রাজা বাবু, গাড়ি থামাও। এই পুরো এলাকাটা হচ্ছে বাবুনগর, আর এটা হলো সৈয়দ বাড়িতে যাওয়ার একমাত্র পথ। ওরে বাবা, তাহলে এটা? এই এলাকায় আমাদের চেয়ে ক্ষমতাবান আর কেউ নেই, তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আগামী 1 বৈশাখে নেতৃত্বের লড়াইয়ের দিনে প্রতিটি অলি গলি আর পাড়া মহল্লায় একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তোমার ছবি দিয়ে বিলবোর্ড লাগানো থাকবে, ড্যাড। ইয়েস। সাহেব, এই মাত্র দেখে এলাম সৈয়দ বাড়ি উত্তরসরি গাড়ি চালিয়ে সৈয়দ বাড়ির দিকে যাচ্ছে। সৈয়দ বাড়ির সন্তান আসা মাত্রই আমাদের বাড়িতে আগুন। এই মনে হচ্ছে তোর গায়েও লেগেছে। ড্যাড, সামনে 1 বৈশাখ, তার মানে ও সময় মতোই এসেছে। এবার ও বুঝবে আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। ওরে বাপরে, রয়্যাল প্যালেসটা কেমন? পান্না পাঠান। জি। তোমাদের ছোট সাহেব। এই পান্না পাঠান,
হা করে কি দেখছো? ও আমাদের রাজা বাবু। সালাম দাও। সালাম রাজা বাবু। আচ্ছা, ওই ঘোড়াটা আমার দিকে এমন খ্যাপা চোখে তাকিয়েছিল কেন? আমি যে ডুপ্লিকেট, ও কি তা আঁচ করতে পেরেছে? বোবা পশু সবই বুঝতে পারে। ভেতরে চলো। জি, চলুন। ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। এটা আবার কোন মাল? হাই ইয়াং ম্যান, তোমাকে দেখে মনে হচ্ছে শাহরুখ আর সালমান খানকে ব্লেন্ডার মিক্স করে তোমাকে তৈরি করা হয়েছে। কাজের বুয়া নাকি? না, তোমার বড় বোনের হবু স্বামী। স্বামী? হ্যাঁ, কিন্তু ওর মেয়ে সেজে থাকার কারণ কি তা তুমি সময় মতো জানতে পারবে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো ভাই, ভিতরে এসো। রাজা বাবু, এই তোমার বাড়ি, আর উনি তোমার মা। ওই ঘরের ভেতরে সৈয়দ বাড়ির আদর্শ রয়েছে, তাই সবার আগে সেই আদর্শের দোয়াটা নাও। বাবা, কত খাবার! নিখা, চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছ কেন ভাই? বসো। আরে এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস। ফুটপাতে কত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তুমি এখন ফুটপাতে নয় বাবা, জমিদার বাড়িতে খাচ্ছ। 25 বছর ধরে এই বাড়িতে ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজা বাবু। বসো। আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে, সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে, কেমন আছে, আর ও ঠিকমতো খেয়েছে কিনা। এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি। আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগেনি? ভাই, তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা? একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে। তুমি কবে কখন আসবে তোমার পথ চেয়ে চোখের পানিতে বুক ভিজে নাই। গত 25 বছরে এমন একটা রাতও আমার জীবনে যায়নি বাবা। তোদের সবার কষ্টের কথা ও জানে, কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতেও বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল। আমাদের রাজাবাবু চলে এসেছে, তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না, আর কারো কোনো দুঃখ থাকবে না। রাজাবাবু,
তুমি খাও। খাও বাবা। রাজা বাবু, কপালটা খুলতেছে না। কি রে, কি হয়েছে? এইভাবে দেবদাস হয়ে বসে রয়েছিস কেন? আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। ভুল? হ্যাঁ, শুধু ভুলই নয়, মহা অন্যায় করেছি। এক সন্তানহারা মাতার ছেলে হিসেবে আর এক বোন তার ভাই হিসেবে আমাকে আপন করে নিয়েছে। আর এই বাড়ির সবাই আমাকে আত্মীয় হিসেবে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু আমি নিজের স্বার্থের জন্য দত্তক হিসেবে এখানে এসেছি। আমি তাদের আসল রাজা বাবু না, এই সত্যটা যখন সবাই জানবে তখন ওদের মনের অবস্থাটা কি হবে তা ভেবে আমার খুব খারাপ লাগছে। আরে রাখ তোর সব কথা, ভুলে গেলে চলবে না। একদিকে তোর ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য আপন করে পাওয়া, সাথে ২,০০০ কোটি টাকা। আরেকদিকে এই জমিদার বাড়ির রাজাবাবু হইয়া রাজার হালে থাকার সুযোগটা হাতছাড়া হয়ে গেলে এতিম রাজা হয়ে তোকে বেঁচে থাকতে হবে। শক্তিশালী দেহ, বুক ভরা সাহস আর চোখ ভরা তেজ, কিন্তু মনটা তুলার মতো নরম। শুনলে তো আমার মনটা কেমন? রাজা বাবু। জি? ওকে 1 লাখ টাকা বকশিস দিয়ে দাও। 1 লাখ টাকা? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাজাবাবুর আগমন উপলক্ষে দয়াল বাবার মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজা বাবু। জি? খাদেম সাহেবকে 1 লাখ টাকা দিয়ে দাও। আরো 1 লাখ? মন চাচ্ছে তোকে। এই শালা, বলেছিলি না ২,০০০ কোটি পাবো আর রাজা বাবু হয়ে রাজার হালে থাকবো? এভাবে 5 দিনে উল্টো আমার 5 লাখ চলে গেল। পুরো মাস শেষ হওয়ার আগে মনে হয় থালা নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দৌলত আলী, চৌধুরী সাহেব আমার ব্যাংকের টাকা খালি করে ফেলেছে, তাই এখানে আর 1 মুহূর্তও থাকা যাবে না। এক্ষুনি চলে যাব। চল চল। এই মা, এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল। ধরা পড়নের আগে এগুলি সরাই। আমি এই বাড়িতে আছি, সাথী তা জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি। ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার। আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার। আমি মালি আর তুই হবি পাহারাদার। কি? আমি পাহারাদার? নয়তো কি, জমিদার। চৌধুরী সাহেব,
আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম। হবু বধূ হিসাবে এবারে সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে। আমি এখন চলি। আসতে না আসতেই চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা, বলো মা। যা ওকে নিয়ে আয়। এই চল। চলো। আয় আয়। সাথী চলো। ও হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এই সর। এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে, তখন আমার পুরো ৭৫ লাখ চলে গেলেও আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু হবু বধূ হিসাবে সাথীর এখানে আসার কারণটা কি? কারণ একটাই, আমি এই বাড়ির সন্তান। নিশ্চয়ই সেই খবর জেনে ও এখানে এসেছে। তাহলে তো তুমি সার্থক প্রেমী। তোমাকে সাথীর জীবন থেকে আলাদা করতে পারে এমন কেউ নেই পৃথিবীতে। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজবো না কারণ, শুনবো না বারণ, আজ তোরই সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি তুই আপন কতখানি, জানি আমি জানি তুই আপন কতখানি। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজবো না কারণ, শুনবো না বারণ, আজ তোরই সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি তুই আপন কতখানি, আরে জানি আমি জানি তুই আপন কতখানি। যত দেখি ওই মায়াবী মুখ, তত যেন আরো প্রেমে পড়ি। দুটি চোখে রাখে ইশারাতে, শূন্য মনে সুখে স্বর্গ গড়ি। ও যত দেখি ওই মায়াবী মুখ, তত যেন আরো প্রেমে পড়ি। দুটি চোখে রাখি ইশারাতে, শূন্য মনে সুখে স্বর্গ গড়ি। কি করে বোঝাই শুধু তোকে যে চাই, তুই ছাড়া আমার কোনো চাওয়া তো নাই। জানি আমি জানি তুই আপন কতখানি, ও জানি আমি জানি তুই আপন কতখানি। আমার মাঝে
একটুখানি চোখের আড়াল হলে কেন জানি লাগে খুব একলা। আমার মাঝে আজ নেই তো আমি, খুঁজে ফিরি তোকে সারা বেলা। ও একটুখানি চোখের আড়াল হলে কেন জানি লাগে খুব একলা। তুই গেলে দূরে রবু কেমন করে, যদি হারিয়ে যাস আমি যাব মরে। জানি আমি জানি তুই আপন কতখানি। আরে জানি আমি জানি তুই আপন কতখানি। ভালোবাসি বলিস যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। খুঁজবো না কারণ, শুনবো না বারণ, আজ তোরে সাথে হলে হোক না মরণ। জানি আমি জানি তুই আপন কতখানি। জানি আমি জানি তুই আপন কতখানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় কোথায় রাজা বাবু? চুপ করে আছেন কেন চৌধুরী সাহেব? বলুন আমার হবু জামাই কোথায়? দেখতে কোনো সুপারস্টার হিরোর মতো নাকি কমেডিয়ানের মতো? ভাইয়া উনি কি যাত্রা দলের বিবেক না গায়েন? নো, উনি তোমার মেজ ফুপা। এই ফ্যামিলির জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতেও দ্বিধাবোধ করেন না, তাই চোখ দুটোকে চিরদিনের জন্য হারিয়েছে। কি হলো আমার জামাই বাবাজি কোথায়? আরে এই তো আঙ্কেল, এই যে এখানে, এই যে। 25 বছর পর তুমি আসবে জেনে আমার মেয়ে জন্ম নেওয়ার পরই ওকে তোমার বউ করব বলে আমি সিদ্ধান্ত দিয়ে রেখেছিলাম, আর তাই তোমার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। মা সুইটি, এদিকে আয় তো মা। নো ড্যাড, আমার লজ্জা লাগছে। ও লজ্জা পেলে মুখ খুলে কিছু বলতে পারে না, তাই যা বলার তোমাকেই বলতে হবে।